নমস্কার, শুরু করছি হাল্লা বল। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আজকে এসআইআর শুনানি সুপ্রিম কোর্টে এবং সেই শুনানির পর কি হলো, কি পর্যবেক্ষণ সামনে এলো, সেগুলো নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে যারা প্যানেলিস্টরা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাবো। কিন্তু শুরুতেই একটু জানিয়ে রাখতে চাইবো, একটা দীর্ঘ প্রক্রিয়া, দীর্ঘ সময় ধরে শুনানি চলেছে, কিন্তু জিস্ট যে পয়েন্টগুলোর ওপরে একটু ফোকাস করতে চাইবো বা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে চাইবো, কয়েকটা বিষয় এখানে একটু উল্লেখ করতে চাইবো। সুপ্রিম পর্যবেক্ষণে যেটা বলা হচ্ছে, প্রথমেই যেটা বলা হচ্ছে যে এসআইআর প্রক্রিয়ায় কোনো বাধা বরদাস্ত করা হবে না, এই বিষয়টি সমস্ত রাজ্যকে স্পষ্টভাবে বুঝে নিতে হবে। অর্থাৎ এসআইআর হবে, এসআইআর যেভাবে যে প্রক্রিয়ায় চলছে সেটা এই মুহূর্তে এইভাবেই চলতে থাকবে, এখানে কোনো রকম বাধা বরদাস্ত করা হবে না। ইআরওরাই যেন চূড়ান্ত সিদ্ধান্ত নেন। যে মামলা সুপ্রিম কোর্টে চলছে এই মুহূর্তে, সেখানে যে স্পষ্ট সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, সেখানে এটা বলা হচ্ছে ভোটার তালিকা প্রকাশের দিন, সেই দিন পিছিয়ে যাচ্ছে, কারণ এসআইআর প্রক্রিয়ার সময় আরও এক সপ্তাহ এখানে বাড়ানো হয়েছে। রাজ্যের দেওয়া ৮৫০৫ জন গ্রেড বি অফিসার, তাদের কাজে যোগ দিতে হবে ৫টার মধ্যে, আগামীকাল বিকেল ৫টার মধ্যে এদেরকে কাজে যোগ দিতে হবে। তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদেরকে ক্ষমতা দেওয়া হচ্ছে, ইআরওদের ক্ষমতা দেওয়া হচ্ছে, তারা সিদ্ধান্ত নিতে পারবেন এবং মাইক্রো অবজারভার যারা রয়েছেন তারা এক্ষেত্রে সহযোগিতা করতে পারবেন। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে রাজ্যের ডিজিপিকে শোকজ করা হয়েছে এবং জাতীয় নির্বাচন কমিশনের যে অভিযোগ এখানে ছিল যে নির্দিষ্টভাবে নির্দেশের পরেও এফআইআর করা হচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে সেই রকম কিছু অভিযোগকে সামনে রেখে এই রকম একটি পর্যবেক্ষণ সামনে এসেছে। আর এই বিষয়ে রাজ্যের ডিজিকে হলফনামা দেওয়ার কথা সুপ্রিম কোর্টে বলা হয়েছে। একাধিক বিষয় সামনে এসেছে, খুব গুরুত্বপূর্ণ আজকের যে প্রক্রিয়া, দীর্ঘ এই শুনানি প্রক্রিয়া ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে তো ডেফিনেটলি কথা বলবো। কিন্তু আমার সঙ্গে আজকে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাবো। স্টুডিওর বাইরে থেকে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন, অমিতাভদাকে স্বাগত জানাবো। রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূল মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়, প্রদীপ্তদাকে স্বাগত জানাবো। রয়েছেন আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র অরিজিৎ বক্সি, অরিজিৎদাকে স্বাগত জানাবো। রয়েছেন কংগ্রেস মুখপাত্র অমিতাভ সিংহ, অমিতাভদাকেও স্বাগত জানাবো। আমি একদম শুরুতে একটু অমিতাভদার কাছে যাওয়ার চেষ্টা করবো। অমিতাভদা, একদম স্পষ্টভাবে বলতে গেলে দুটো বিষয়, এক হচ্ছে এসআইআর প্রক্রিয়ায় কোনো বাধা বরদাস্ত করা হবে না, অর্থাৎ এসআইআর চলবে, সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ। কিছুক্ষণ আগে যে খবর আমরা পেলাম মনোজ আগরওয়াল, যিনি বলছেন যে ২৮শে ফেব্রুয়ারির মধ্যে, অর্থাৎ এই মাসের মধ্যে এসআইআর এর প্রক্রিয়া সম্পূর্ণরূপে কাজ শেষ হবে এবং ধরে নেওয়া যেতে পারে সেক্ষেত্রে তাহলে মার্চেই হয়তো, বা মার্চের শেষাশেষি বা থার্ড উইক বা সেকেন্ড উইক নাগাদ হয়তো চূড়ান্ত একটা কোনো দিন হয়তো এক্ষেত্রে নির্বাচন কমিশন ঘোষণা করতেও পারে ভোটের ক্ষেত্রে। সার্বিকভাবে আপনার কি মূল্যায়ন এখনো পর্যন্ত এই দুদিনের হিয়ারিং এর পর? অমিতাভ কাঞ্জিলাল থাকে না, প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্ট যে বিষয়টা আজকে স্পষ্ট করে দিয়েছে তাতে এসআইআর প্রক্রিয়ার সাংবিধানিক ভিত্তি আরও জোরদার হলো। অর্থাৎ কিনা এসআইআর প্রক্রিয়াকে সমস্ত রাজ্যেই নির্বিঘ্নে পরিচালনা করবার জন্য সর্বোচ্চ ন্যায়ালয়ের এই নির্দেশিকা প্রমাণ করে দিচ্ছে যে এই প্রক্রিয়া যথাযথভাবেই সম্পন্ন হওয়াটা অত্যন্ত জরুরি এবং তা হবে। মুশকিল হচ্ছে এসআইআর প্রক্রিয়া নিয়ে কিন্তু কেউ আপত্তি করেনি এখনো পর্যন্ত। এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা কেউ করেনি, যেটা বিরোধিতা হিসেবে উঠে এসছে সেটা হচ্ছে তার পদ্ধতিগত বিষয়ে কিছু কিছু ক্ষেত্রে জনগণের অসুবিধার কথা, হেনস্থার কথা ইত্যাদি উঠে আসছে। আর সত্যি সত্যি এই মুহূর্তে ভারতীয় রাজনীতির যেহেতু একটা ব্যাপক রকমের কি বলবো নাটকীয়করণ ঘটে গেছে, বাংলা রাজনীতি তো বটেই, সেক্ষেত্রে সেই বিষয়বস্তুকে উপস্থাপনার ক্ষেত্রে বিভিন্ন স্তরের, বিভিন্ন মানের, বিভিন্ন ধরনের নাটক উপস্থাপিত হতে আমরা দেখেছি। কিন্তু সবটা মিলিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা কিন্তু নিঃসন্দেহে ভারতবর্ষের রাজনীতিতে অন্তত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সচল রাখবার জন্য বদলে যাওয়া জনবিন্যাস বা এই ভুয়ো ভোটারদের প্রভাবে জনাদেশের রায় পরিবর্তন ইত্যাদি যে সমস্ত গুরুত্বপূর্ণ অভিযোগগুলো বিভিন্ন সময় ভারতবর্ষের গণতান্ত্রিক প্রক্রিয়া পরিচালনার প্রশ্নে উঠে আসে জনমনে এবং রাজনৈতিক বিভিন্ন দলের পক্ষ থেকে,
সেগুলোর সুষ্ঠুভাবে নিষ্পন্ন হওয়ার জন্য, সেই মীমাংসা হওয়ার জন্য এসআইআর হতেই হতো, এবং সেটা নির্ধারিত সময়ে যাতে করা যায় তার জন্য যে পদ্ধতি অবলম্বন করা দরকার ছিল সেই পদ্ধতি যথাযথভাবে অনুসৃত হয়েছে কিনা তার জন্য বারবার আদালতের কাছে যাওয়া হয়েছে। আদালত বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশিকা দিয়েছে, কিন্তু মোটের ওপরে এসআইআর হওয়াটা যে বাঞ্ছনীয় এবং তা হবেই সেই ঘোষণাটা সামনে রেখে অন্তত সুপ্রিম কোর্ট এটা স্পষ্ট করে দিল এসআইআর মানছি না, মানবো না, এসআইআর হতে দেব না ইত্যাদি ইত্যাদি বলে যে বিরোধিতার সুরকে প্রথমে চড়া স্তরে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর যারাই সুরকে চড়া করেছিলেন তারা অনুভব করেছিলেন একে এড়ানোর কোনো উপায় নেই, একে অস্বীকার করার কোনো উপায় নেই, তখন একটাও বৈধ নাম যাতে বাদ না পড়ে ইত্যাদি করে সুর নরম করেছেন। তো স্বাভাবিকভাবেই সবটা মিলিয়ে শেষ পর্যন্ত কিন্তু সেই সাংবিধানিক সত্যটাই পুনরুচ্চারিত হলো আজ আদালতের কণ্ঠে যে এসআইআর প্রক্রিয়া হতে হবে, আবশ্যিকভাবেই হতে হবে, তাতে পদ্ধতিগত যদি কোনো সংশয় দেখা দেয় তার জন্য আদালতের দরজা খোলা রইল। অন্যদিকে দ্বিতীয় অংশে যে প্রশ্নটা উঠে এসছে একটি নির্দিষ্ট তারিখ নির্ধারিত করে তালিকা প্রকাশ করা, এই জায়গাটাতে বারবার কিন্তু পিছিয়ে যাচ্ছে ক্রমাগত, এবং অভিজ্ঞতা বলছে এই পেছানোটা যদি শেষ পর্যন্ত বিপদসীমা অর্থাৎ নির্বাচন সংগঠিত করবার যে সময়সীমা বর্তমান ক্ষমতাসীন সরকারের শপথ গ্রহণের সময় থেকে তার যে সময়কাল এখনো অবশিষ্ট আছে তার ভেতরে পরবর্তী সরকার নির্বাচনের জন্য যে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় সেইটা যদি কোনোভাবে ছুঁয়ে ফেলে সেক্ষেত্রে কি হবে, অন্তর্বর্তী সরকার, রাষ্ট্রপতি শাসন ইত্যাদি নানান সংশয়ের জায়গা, নানান সম্ভাবনার জায়গা আলোচিত হতে পারে, হচ্ছেও। কিন্তু সবটা মিলিয়ে এটাও ঠিক যে যদি সেটা ওই বিপদসীমা ছোঁয়ার আগেই এই প্রক্রিয়াকে সম্পন্ন করা না যায় তাহলে সেটা কেবলমাত্র নির্বাচন কমিশনের ব্যর্থতা নয়, ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভেতরে যে গণতান্ত্রিক রাজনীতি তারও একটা ব্যর্থতা বলে প্রমাণিত হবে। এত ঢাক ঢোল পিটিয়ে এত বিবাদ তর্ক বিতর্কের পরে এই যে এসআইআর সম্পন্ন হলো সেটা যদি শেষ হলো, সেটা যদি যথাসময়ে নির্দিষ্ট সময়ের ভেতরে ওই বিপদসীমা স্পর্শ করার আগেই শেষ না করতে পারা যায় তাহলে নির্বাচন পেছাতে পারে বা বর্তমান সরকারের বৈধ সময়কাল পেরিয়ে যাওয়ার ফলে বিকল্প ব্যবস্থার দিকে উদ্যোগ নিতে হতে পারে। কোনোটাই সেই জায়গা, সেই অকাম্য পরিস্থিতি যেন না আসে এবং একটা বিভ্রান্তিমূলক যথেষ্ট কি বলবো বিতর্ক সংযোজিত এই যে পেছনটা যেটা আমরা দেখছি আর কি, মানে ক্রমাগত যে বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রথমে যেটা নির্বাচন কমিশনকে একদম স্ট্রিক্ট থাকতে দেখেছি যে না এর মধ্যেই শেষ করতে হবে পুরো প্রক্রিয়া, তারপরে দেখলাম সেটা আস্তে আস্তে পেছোচ্ছে, বিভিন্ন অন্য রাজ্যের ক্ষেত্রেও সেটা আমরা দেখেছি, এক্ষেত্রেও কিন্তু সেটা পেছোচ্ছে আস্তে আস্তে এই প্রক্রিয়াটার জন্য। কোথাও যেটা আনপ্ল্যান্ড বারবার বলা হচ্ছিল, আমি শুধু তৃণমূল কংগ্রেসের কথা বলবো না, এখানে কংগ্রেসের প্রতিনিধি রয়েছেন, আমি তার মতো একটু নেওয়ার পরবর্তী ক্ষেত্রে চেষ্টা করব। তারাও বারবার এটা বলে আসছিলেন যে প্ল্যান্ড নয় একেবারেই, যদি এই সম্পূর্ণটা প্ল্যানিংয়ের মাধ্যমে হতো 2 বছরের কাজকে 2 মাসে করতে গেলে এটাই হবে, এই রকম ন্যারেটিভটা কি তাহলে তৈরি হওয়ার একটা সুযোগ থাকছে আবারও নতুন করে, এবং এটা কি প্রচারের কাজে কোনোভাবে কোনো রাজনৈতিক দল লাগাতে পারে? আমি প্রদীপ্তদার কাছে একটু এটার উত্তর নেব। দেখো, রাজনৈতিক দল কি কাজে লাগাবে বা লাগাবে না সেটা তাদের কৌশলের ব্যাপার, কিন্তু যে মানুষগুলো দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, লাইনে দাঁড়িয়ে রয়েছেন যে বাবার সঙ্গে ছেলের বয়সের একটা ফারাক, সেই ফারাকটা মেটানোর জন্য বাড়ি গিয়ে দেখছে বাবা গত হয়েছেন, মারা গেছেন কারণ বাবা অসুস্থ ছিলেন। ফলে এই ধরনের যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ইললজিক্যাল যেভাবে মানুষকে হয়রানি করার প্রক্রিয়া, সেটা নিয়ে সমস্ত রাজনৈতিক দল একটা নির্দিষ্ট চিন্তা ভাবনার মধ্যে দিয়ে গেছে। কেউ বিএলওকে অভিযোগ করেছেন, হয়তো কেউ আমাদের মতন রাজনৈতিক দল তারা বলেছেন যে ইলেকশন কমিশনের ব্যর্থতা। সেইখানে দাঁড়িয়ে থেকে ইলেকশন কমিশন নির্দিষ্টভাবে স্বীকার করেছে যে তাদের যে সফটওয়্যার, তাদের যে অ্যাপ্লিকেশন সেখানে গলদ ছিল এবং সেই গলতের জন্য নানান গলদ তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট প্রমাণ করে দিয়েছে যে আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো যথেষ্ট লজিক্যাল, এবং সেই লজিক্যাল দাবি করার জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বিএলএ 2দের ওখানে থাকার কথা বলে দিয়েছেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কথা বলে দিয়েছেন, এবং আমাদের দাবি ঠিক ছিল বলেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল ঠিক ছিল বলেই আমাদের খুব নির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে ওই যে ডোমিসাইল সার্টিফিকেট যেটা গত 2 দিন আগেই ইলেকশন কমিশন বার করে দিয়েছে, সেই ডোমিসাইল সার্টিফিকেটটাও জমা দেওয়ার অধিকার মানুষের রয়েছে। এবং একই সঙ্গে
নির্দিষ্টভাবে ইআরওদের ক্ষমতাটাকেও চিহ্নিত করা হয়েছে, যেভাবে ইআরও এবং অন্যান্য অফিসার মাইক্রো অবজারভারদের মধ্যে ক্ষমতার ডিভিশন নিয়ে আমরা কথা বলছিলাম, সেটাও কিন্তু আজকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আমি এইখানেই প্রদীপ্তদা একটু বলার চেষ্টা করব যে মাইক্রো অবজারভারদের ক্ষমতা খর্ব বিষয়টা, মানে ন্যারেটিভটা এইরকম তৈরি না হয়ে যদি এরকম হয় যে মাইক্রো অবজারভারদের নিয়ে কোনোদিনই এই কথা বলা হয়নি যে তারাই শেষ সিদ্ধান্ত নেবে। কমিশনের তরফ থেকে প্রথম থেকে এই কথা বলা হয়েছিল যে মাইক্রো অবজারভাররা সাহায্য করবে, যারা অন্য অফিসার থাকবেন বা ইআরও থাকবেন তাদেরকে সাহায্য করবে। আজকে যখন এই কথা বলা হচ্ছে যে সিদ্ধান্ত নিতে পারবেন ইআরওরা, এটা তো প্রথম থেকেই ছিল। এমন কথা তো কোনোদিন এর আগেও বলা হয়নি যে মাইক্রো অবজারভাররা এই সিদ্ধান্ত নেবেন, তারা সহযোগিতা করবেন। আজকে আরো স্পেসিফিক করা হলো। তাহলে কোর্টে স্পেসিফিক করা হলো কেন? তাহলে তো কোর্টে স্পেসিফিক করার দরকার হতো না। যেমন ৮৫০৫ নিয়ে বিজেপি বলছে যে আগে দিয়ে দিলেই হতো, কোর্টে যেতে হতো না, তাহলে ঠিক তেমনই মাইক্রো অবজারভারদের বিষয়টা। কিন্তু এটাও কি বুক ঠুকে বলা যাবে যে ইআরওদের দ্বারা কোনো ভুল হবে না? না না, কেন বলা যাবে না? কিন্তু দায়বদ্ধতার প্রশ্নটা, নিয়মানুবর্তিতার প্রশ্নটা, সাংবিধানিকতার প্রশ্নটা যেটা এতক্ষণ ধরে শুনলাম, সেই সবকিছু গুলোই তো নির্দিষ্ট করা হলো। অর্থাৎ এসআইআর নিয়ে কোথায় কে নাটক করছে, কোথায় কি হচ্ছে, কে বলেছে মানে করতে দেবো না, যারা ২১শে জুলাইয়ের বক্তব্য শুনেছে তারা ব্যাপারটাকে রিলেট করতে পারছে যে ২৬শে জুন ২০২৪ বা ওই সময় যখন এসআইআর এর নোটিফিকেশন হলো, তারপরেই উত্তরবঙ্গের বিভিন্ন মানুষের কাছে এনআরসির নোটিশ গেল। তারপরে যখন এসআইআর এর ক্যাম্প হচ্ছে তখন একই সঙ্গে বিজেপি সিএএ ক্যাম্প করছে। তাহলে এনআরসি আর সিএএ কে যেভাবে গুলিয়ে ফেলানোর চেষ্টা হচ্ছে এই এসআইআর এর সঙ্গে, সেই যে অবৈধ ষড়যন্ত্রমূলক একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বিরোধিতা যদি করতে হয় আবারও করতে হবে, আবারও করব। এবং মানুষের অধিকার আদায়ের জন্য যেভাবে আমরা ভোট রক্ষা শিবির করেছি সেটা আবার করতে হলে আবারও করব। কিন্তু যে মতুয়াদের নাম বাদ চলে গেল, যে রাজবংশীর নাম বাদ চলে যাচ্ছে, তাহলে তাদের জন্য যে সিএ ক্যাম্প হলো, কটা সিএ এর মাধ্যমে নাগরিকতা এই সময়ের মধ্যে পেয়েছে? কেউ ৮০০ টাকা নিয়েছে, কেউ ১০০০ টাকা নিয়েছে, কেউ বলছে যে ১ লাখ নাম বাদ চলে যাক, তাতে মতুয়াদের আমাদের কিছু যায় আসবে না। তাহলে যে মতুয়াদের ভোটে আজকে জাহাজ প্রতিমন্ত্রী হলেন, যে মতুয়াদের ভোটে আজকে প্রধানমন্ত্রী হলেন, তাদের নাম বাদ চলে যাক, যায় আসে না। তাহলে সিএ এর ফর্ম ফিল আপ করলেন আমাদের জাহাজ প্রতিমন্ত্রী, তাহলে তাকে কেন ডাকা হচ্ছে না ওই নির্দিষ্ট প্রক্রিয়ায়? সেখানেই তো প্রশ্ন আসছে। আচ্ছা, অভিযোগ রয়েছে, ডেফিনেটলি আমি আসবো, সেগুলো নিয়ে কথা হবে, দাদারা রয়েছেন এখানে। কিন্তু তার আগে একটু শোনাতে চাইবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার প্রতিক্রিয়া এই পর্যবেক্ষণের পরে কি বলেছেন উনি, একটু দেখাই আপনাদের, দেখুন। অর্ডার হয়েছে সেটা হচ্ছে এই যে ৮৫০০ অফিসারের নাম, গ্রেড বি অফিসার্স, যে নাম আমরা দিয়েছিলাম, মানে রাজ্য সরকার দিয়েছিল, সেই ৮৫০০ জন অফিসারকে মাইক্রো অবজারভার হিসেবে ব্যবহার করার জন্য কাল বিকেল ৫টার মধ্যে সবাইকে ইআরওর কাছে রিপোর্ট করতে হবে। এবং ইআরওর কাছে রিপোর্ট করার পর ইলেকশন কমিশন তাদের যে ডিটেলস মানে দেবে বায়োডাটা, সেটা দেখে ডিসাইড করে নেবে কাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে কি করবে না। দিস ইজ দ্য অ্যাডামেন্ট অ্যাটিটিউড যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং কোর্ট বলছে যে না, এদেরকেই নিতে হবে, কারণ এরা লোকাল ল্যাঙ্গুয়েজ জানে। তুমি যে বাইরে থেকে যাকে নিয়ে আসছো ইউপি বিহার থেকে, সে তো আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানবে না। অতএব লোকাল নামটা কি হবে সেটা তো তারা বলতে পারবে। এটাই তো মেন কন্টেনশন। তার জন্যই তো এদেরকে ৮৫০০ জনের নাম দেওয়া হয়েছে, তাদের মধ্যে থেকে ডিসাইড করবে। অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টে এটাকে স্পেসিফিক করা হলো। শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন একটু দেখাই আপনাদের। ইআরওদের দ্বারাও কি ভুল হতে পারে, এরকম সম্ভাবনা শুভেন্দু অধিকারীর মনে হচ্ছে, হয়তো দেখি। এবং আমাদের ক্ষেত্রে দুটি আরো অপশন রয়েছে। ইআরওরা যদি ভুয়া নাম রেখে দেয়, আমাদের কাছে যদি তথ্য থাকে, আমরা ডিইওর কাছে আপিল করতে পারবো, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকটোরাল রোল রেজিস্ট্রেশন অফিসার মানে ডিএম। এবং ডিএম যদি আবার নবান্নর হস্তক্ষেপে আমাদের বক্তব্য না নেন, ভাইট করে, আমরা কিন্তু ফাইনালি সিওর কাছে আসতে পারবো। এবং সিও যদি রিজেক্ট করে তখন আমরা কোর্টেও যেতে পারবো। কমিশনের সফটওয়্যার অতি কঠোর, যেটা আজকে মহামান্য সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে আপনারা এমন লোকেদের নোটিশ পাঠিয়েছেন যাদের ৫ থেকে ৬টি সন্তান রয়েছে। ৫০টি হলে ঠিক আছে, তখন নোটিশ পাঠানো যেতে পারে, কিন্তু আপনারা যে সফটওয়্যার টুল ব্যবহার করছেন তা অত্যন্ত কঠোর।
আমি কংগ্রেসের তরফ থেকে অমিতাভদা রয়েছেন, আমি অমিতাভদার কাছে এইখানটা একটু আসতে চাইবো যে প্ল্যান্ড ওয়েতে আপনারা যে কথা বলছেন বারবার, তৃণমূল কংগ্রেস যে কথা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যে কথা বলছেন, প্ল্যান্ড ওয়েতে যদি এটা হতো তাহলে আমি অনেক গলদের কথা হয়তো এখানে সামনে এসেছে আজকের আলোচনায়, কিন্তু এই রকম সমস্যা কি কম হতো কি মনে হচ্ছে? বা আজকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন, তার এই লড়াইকে সাপোর্ট করছেন, আপনাদের কি স্ট্যান্ড? আমাদের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার বেশ কিছুদিন আগেই একটা পিটিশন ফাইল করেছিল, আমরা এফিডেভিটও দিয়েছিলাম সুপ্রিম কোর্টে। আমাদের অভিষেক মনু সিংভি এটা ড্রাফট করেছিলেন। তাতে আমরা এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথাগুলো বলেছে তাতে আমরা পরিষ্কারভাবে 6টা পয়েন্ট পরিষ্কার করে দিয়েছিলাম। সেটা হচ্ছে যে 6টা সন্তান হলে তারা বলছে যে এটা সম্ভব না, অতএব লজিক্যাল ডিসক্রিপেন্সি। 15 বছরের কম যদি হয় বাবা মায়ের সাথে ডিফারেন্স, তাহলে সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। 50 বছরের বেশি বাবা মায়ের বয়স ডিফারেন্স যদি হয় তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সি। গ্র্যান্ডফাদার অথবা গ্র্যান্ডমাদারের সাথে যদি 40 বছরের কম হয় তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সি। এবং এনুমারেটর অথবা তাদের যে রিলেটিভ, তাদের যদি নামের বানানে কোনো একটা ওয়ার্ডও বেশি থাকে তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই একই এফিডেভিট কিন্তু আমাদেরও ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ভাগ্য যে তাদের কেসটাই প্রথমে উঠেছে এবং তিনি নিয়ে গিয়ে সওয়াল করার পরে পশ্চিমবাংলা বা ভারতবর্ষের লোকেরা জেনেছে। আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে এটা আনপ্ল্যান্ড। তার কারণ এই এসআইআর আমরা আগে 7খানা হয়ে গেছে, এটা 8 নম্বর। এই 7খানা এসআইআর যখন হয়েছিল কংগ্রেস আমলে, তখন কিন্তু কোথাও একটা মানুষের মৃত্যু, একটা বিএলওর মৃত্যু অথবা কোনো রকম ঝড়ঝাপটা হয়নি, খুব স্মুথলি পুরো কাজটা হয়েছিল। কিন্তু আজকে এই যে অল্প সময়ের মধ্যে জোর করে গেলানোর চেষ্টা হচ্ছে, এবং সেটা আমরা বারবার বলেছিলাম সময় অত্যন্ত কম। আমরা বলেছিলাম যে এনুমারেটরের জন্য তোমরা যে সময় দিয়েছো তারপরে 60 দিন সময় দাও, ওরা 15 দিন বাড়িয়েছে। তার মানে তখনই স্বীকার করে নিল তারা কিন্তু আনপ্ল্যান্ড এবং সেটাকে আরেকটু বেশি সময় দেওয়া দরকার। আজকে যে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে অন্ততপক্ষে 1 সপ্তাহ আর একটু বাড়াতে হবে, তার মানে তারাই প্রমাণ করছেন যে এটা আনপ্ল্যান্ড ছিল। আজকে আমাদের বক্তব্য সেটা নয়, বক্তব্য হচ্ছে যে এই যে সুপ্রিম কোর্ট বলেছে যে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড অ্যালাউ করো, আধার কার্ড অ্যালাউ করো, ডোমিসাইলিটি সার্টিফিকেট অ্যালাউ করো, এতদিন ধরে করেনি, আজকে বলছে আজকে থেকে হয়তো করবে। কিন্তু এতদিন প্রথম থেকে যারা এইসব জিনিসগুলো দিয়েছিল তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির ফাঁদে ফেলে দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়। সুতরাং আজকে এই ঘটনাটা যে বিরাট কিছু আলোড়ন সৃষ্টি করলো তা না, যেটা হয়েছে সেটা হচ্ছে এই রাজ্য সরকারের ব্যর্থতা। 8505 জন তারা আজকে কেন দিতে পারেনি অফিসার যারা মাইক্রো অবজারভার হিসেবে কাজ করবে? এটা রাজ্য সরকারের ব্যর্থতা নয়। আমি এখানে আসবো, এই জায়গাটা ডেফিনেটলি একটা বড় আলোচনার সুযোগ রয়েছে। 8505 জনের কথা যে বলা হচ্ছে সেটা সম্পর্কে সঠিক তথ্য বা আইডেন্টিফাই কিভাবে করা যাবে, এদেরকে এক্স্যাক্টলি তাদের নাম, তাদের পরিচয়, সমস্ত কিছু ডিসক্লোজ করতে হবে এখানে। খুব ইম্পর্টেন্ট একটা পর্যবেক্ষণ, অরিজিৎদার কাছে আসবো, কিন্তু তার আগে একটা খুব কাছে যাব, সেটা হচ্ছে এক তো মাইক্রো অবজারভারের বিষয়টা কিভাবে দেখছেন আপনি সেটা জানবো। পাশাপাশি এই যে একদম শুরুতে অমিতাভদা যে কথা বলছিলেন যে প্রসেসটা ক্রমশ পেছোচ্ছে, কি হতে পারে, মানে কোথায় যেতে পারে বিষয়টা? দেখুন, এই এন্টায়ার এসআইআর যে প্রসেসটা, এটার পরিচালনার দায়িত্বে ইলেকশন কমিশন রয়েছে এবং প্রথম থেকেই এবারের যে এসআইআর পদ্ধতি ডাইরেক্টলি না হলেও বিভিন্ন মামলার সুবাদে সুপ্রিম কোর্টের অলমোস্ট বলা যেতে পারে নজরদারির মধ্যে দিয়েই বারে বারে যাচ্ছে। তো সুতরাং সুপ্রিম কোর্ট যখন বলেছে যে গ্রান্ট করেছে আরও 7 দিন পেছানোর বিষয়টা, যখন সুপ্রিম কোর্টের অনুমতি পাওয়া গেছে, তো সেক্ষেত্রে নিশ্চয়ই সুপ্রিম কোর্টেরও এটাই পর্যবেক্ষণ যে আরও 7 দিন সময় প্রয়োজন হলে লাগতে পারে। একটা তো সহজ কথা রয়েছে যে ধরুন 7 দিন পরে একটা কোনো পরীক্ষা আছে, হ্যাঁ, সেই পরীক্ষার কোয়েশ্চেন পেপার সেট হয়েছে। আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলছি। এবার কোথাও আমাদের এই তৃণমূলের চোর ডাকাত গুন্ডাদের মতো মানুষ সব জায়গাতেই তো আছে, কিছু কিছু কেউ গিয়ে হয়তো পরীক্ষা 2 দিন আগে ছিঁড়ে দিয়ে এলো কোয়েশ্চেনটা, তাহলে পরীক্ষাটা কি সঠিক সময় হতে পারে? পারবে না, অটোমেটিক্যালি পিছিয়ে যাবে। তো এখানেও আমাদের গোটা ভারতবর্ষে যে শুধু পশ্চিমবঙ্গে এসআইআর চলছে এমনটা নয়, আমরা দেখেছি বিহারে পিছোতে হয়নি বা বিএলও মৃত্যুও হয়নি। আচ্ছা, বিহারে তো এক্ষুনি বলবেন তৃণমূলের মুখপাত্র ভারতীয় জনতা পার্টির সরকার। তামিলনাড়ুতে এসআইআর চলছে, কেরালাতে এসআইআর চলছে,
কোথাও কিন্তু সমস্যা নেই। সমস্যা কোথায়? একমাত্র পশ্চিমবঙ্গে। উত্তরপ্রদেশে বোধহয় এবার এক মাস আজকে উত্তরপ্রদেশে পিছিয়েছে। এক মাস পিছিয়েছে। উত্তরপ্রদেশে, হ্যাঁ, উত্তরপ্রদেশে 1 মাস পিছিয়েছে বিকজ অফ কিছু টেকনিক্যাল কারণের জন্য। এখন সমস্যাটা হচ্ছে যে আজকে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন রয়েছে, এটা কার পক্ষে কার বিপক্ষে এটা নিয়ে না সত্যি কথা বলতে খুব বেশি আলোচনার প্রয়োজন পড়ে না। কারণ যখনই কোনো সুপ্রিম কোর্টের রায় আসে, ওই যে ওই কল্যাণবাবু, যিনি রায় বেরোবার প্রায় আধ ঘন্টা আগেই লাফিয়ে ঝাঁপিয়ে দাঁত মুখ খিচিয়ে অঙ্গভঙ্গি করে মিমিক্রি করে বিকৃতি করে কুদরুঙ্গি করে বিভিন্ন কথা বলেন। আজকে মুখটা দেখেছেন ওনার? গলা দিয়ে শহর বেরোচ্ছে, মনে হচ্ছে মুখের মধ্যে কেউ নিম পাতা গুজে দিয়েছে। ওনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যাচ্ছে যে আজকের অবজারভেশন সুপ্রিম কোর্টের কার দিকে বা কার বিরুদ্ধে গেছে। আমরা এখানে পার্টি নই, কিন্তু এখানে পরিষ্কার যে বিষয়টা সুপ্রিম কোর্ট যেটা বলেছে, মানুষের চিন্তাভাবনা না খুব মানে মেমোরি খুব শর্ট টাইমে। এই যে বলা হচ্ছে যে তৃণমূল মুখপাত্র বললো বা তৃণমূলের নেতারাও বিভিন্ন জায়গায় বলছে যে মান্যতা পেয়েছে। কোন দাবি নিয়ে মমতা ব্যানার্জি গেছিলেন সুপ্রিম কোর্টে এই মামলায়? দুটো মুখ্য দাবি বারে বারে প্রেস মিডিয়ার সামনে বলে উনি এই মামলা করতে গেছেন। আজকে কিন্তু বেমালুম চেপে গেছেন। নাম্বার 1 কি ছিল? নাম্বার 1 ছিল যে এসআইআরটাকে এখন বন্ধ করে ভোটটা হয়ে যাক, তারপরে এসআইআর চালু হোক। নাম্বার 1। নাম্বার 2 কি ছিল? এই ইলেকটোরাল রোলে নয়, 2024-এ যে ইলেকটোরাল রোল ছিল বা সামান্য রিভাইজড হয়ে 2025-এ যেটা এসেছিল সেটাই ভোট হোক। এর কোনোটা সুপ্রিম কোর্টের মান্যতা পেল? পায়নি। আজকের সুপ্রিম কোর্টের রায় মমতা ব্যানার্জির প্রশাসনের গালে একটা 82 শিক্ষার থাপ্পড়, এছাড়া কিচ্ছু নয়। কারণ প্রথমত রাজ্য পুলিশের অপদার্থতা তথা পুলিশ মন্ত্রীর অপদার্থতা ব্যর্থতায় রাজ্য পুলিশের ডিজি আজ শোকজ হয়ে গেল। এটা বাঙালি হিসাবে, পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমার কাছেও লজ্জার যে আমি এমন একটা রাজ্যে থাকি, সেই রাজ্যের পুলিশের সর্বময় কর্তা তাকে সুপ্রিম কোর্ট শোকজ করছে অপদার্থতার জন্য। কেন? বিগত 19শে জানুয়ারি সুপ্রিম কোর্ট দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছিল যে রাজ্য পুলিশের দায়িত্ব যেখানে যেখানে এসআইআর এর হিয়ারিং চলছে সেখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, সিকিউরিটি প্রোভাইড করা। এত অপদার্থ পুলিশ মন্ত্রী এবং ব্যর্থ প্রশাসন যে সেটুকুনি পর্যন্ত তার এরকম না যে সারা রাজ্যে সিকিউরিটি প্রোভাইড করতে হচ্ছে। যেখানে যেখানে শুধুমাত্র হিয়ারিং হচ্ছে, অর্থাৎ এসডিও বিডিও অফিসগুলো, সেই জায়গাগুলোকে সিকিউর করা। আচ্ছা, রাজ্য পুলিশ এটুকুনিও পারে না? পুলিশ মন্ত্রী এটাতেও ব্যর্থ? ছেড়ে দিলাম ওটা। দ্বিতীয় কি বললো? খুব পরিষ্কার ভাষায় বলে দিয়েছে এসআইআর থামাবার কোনো সম্ভাবনা নেই আর নেই। এসআইআর হবে, এসআইআর চলবে। কানটা মুলা খেলো আরো কোথায়? এই যে 8505 জন, দেখবেন কল্যাণবাবু যখন বলছিলেন গলা ঢোক গিলে গিলে বলছিলেন 8505 জনের তালিকা দিয়েছি। এই তালিকাটা দেওয়ার কথা ছিল কবে? 4 তারিখে দেওয়ার কথা ছিল। তার আগে বারংবার চাওয়া হয়েছিল। চূড়ান্ত নন কোঅপারেশন করে গেছে রাজ্য সরকার প্রতিটা পদক্ষেপে। এবং যে তালিকাটা দিয়েছিল, ভাবতে অবাক লাগে কতটা নির্লজ্জ হলে কোনো রাজ্য সরকার এটা করতে পারে। ইলেকশন কমিশন একটা কোয়াজি জুডিশিয়াল অথরিটি, যাদের কিছুটা ডিসিশন মেকিং পাওয়ার সংবিধান দিয়েছে, এবং এই হিয়ারিংয়ে ডিসিশন মেকিং পাওয়ার সেখানে সেই ধরনের অফিসারদের চাওয়া হয়েছিল যারা কম্পিটেন্ট, যারা এই ধরনের কোয়াজি জুডিশিয়াল অথরিটির কাজ সামলাতে পারে। আপনি জানেন কাদের নাম পাঠিয়েছিল রাজ্য সরকার? এত নির্লজ্জ, এরা গ্রুপ সি গ্রুপ ডি স্টাফেদের নাম পাঠিয়ে বসেছিল। ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করতে পারেনি। আজকে কানমোলা খেয়ে সেই 8505 জন গ্রুপ বি ক্যাটাগরি অফিসারদের নাম আজকে এই তৃণমূল সরকার দিতে বাধ্য হলো। আর সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় বলেছে আগামীকাল বিকেল 5টার মধ্যে এদেরকে ডিউটি জয়েন করতে হবে। কাদের আন্ডারে? ইলেকশন কমিশনের আন্ডারে। একদম পরিষ্কার কোর্ট আনকোর্ট বলেছে ইলেকশন কমিশনের আন্ডারে গিয়ে ডিউটি জয়েন করতে হবে। এরপরে আর গলা দিয়ে আওয়াজ বেরোবে কোথা থেকে? বেশ, আমি এখানে একটু বিরত করবো অরিজিৎ দাকে। আমি প্রদীপ্তদার কাছে উত্তর নেব ডেফিনেটলি, কিন্তু একটা ব্রেক নিতে হবে। তার আগে বিরতির পর ফিরে এসে দেখাবো আপনাদের যে শ্রমিক ভট্টাচার্য চিৎকার চেঁচামেচি পশ্চিমবঙ্গে পুরো প্রক্রিয়াকে নষ্ট করে দেওয়ার জন্য যা কিছু করার তৃণমূল আপ্রাণ সেই চেষ্টা করে যাচ্ছে। তৃণমূলের এজেন্ডা হচ্ছে যে ভোটার লিস্ট আছে সেই রোহিঙ্গাদের নিয়ে, বাংলাদেশিদের নিয়ে নির্বাচন করতে হবে। এত পাসপোর্ট ইস্যু হয়ে গেছে। পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব কার? কেন্দ্র সরকারের নয়, রাজ্য সরকারের। তো সর্বত্র একটা র্যাকেট কাজ করছে। বঙ্গবাসী এখনো পর্যন্ত নিজের ভালো মন্দ বুঝতে পেরেছেন কিনা, এবার ভোটের ফলাফলেই বা ভোটের দিনে সেটা প্রতিফলিত। প্রদীপ্তদা, প্রথমে যখন আপনি বলছিলেন যে আপনাদের যে দাবিগুলো ছিল সেগুলো সুপ্রিম কোর্ট মেনে নিচ্ছে, ঠিকই কথা। অনেকগুলো জায়গায় হয়তো কিছু কিছু সমস্যা সেগুলো আইডেন্টিফাই করা গিয়েছে, কিন্তু এটাও তো ঠিক
এসআইআর কোনোভাবেই বাধা, এসআইআরে কোনোভাবেই কোনো রকম বাধা বরদাস্ত করা হবে না। এবং এই যে ডিজিপিকে শোকজ করা হয়েছে, নির্দিষ্টভাবে এফআইআরগুলো নেওয়া হচ্ছে না, এটা তো একটা মারাত্মক অভিযোগ। তার আগে যেটা বলা খুব জরুরি, যে কিছুক্ষণ আগে বিজেপির মুখপাত্র বললেন যে দুটো মূল দাবিতে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, একটা এসআইআর বন্ধ করা এবং একটা হচ্ছে 2024-এর ইলেকটোরাল রোলের ভিত্তিতে নির্বাচন করা। প্রসঙ্গত কথাটা এসেছিল এসআইআর বন্ধ করার কথা কোথাও কোথাও যদি দেখাতে পারে যে আমাদের দাবির মধ্যে ছিল, আমি এখানে দাঁড়িয়ে আবার দাবি করে যাচ্ছি, আমি মুখপাত্র মমতা ব্যানার্জি বলেননি আমি জীবিত থাকতে এসআইআর হতে দেব না। তর্ক করছি অনলাইনে, মমতা ব্যানার্জি বলেননি যে আমি জীবিত থাকতে এসআইআর হতে দেব না, আপনি অস্বীকার করছেন। যদি দেখিয়ে দেওয়া যায় যে আমরা বলেছি এসআইআর প্রক্রিয়া করতে দেব না, তাহলে আমি আবার দায়িত্ব নিয়ে আপনার বলছি যে সুপ্রিমো বলেছেন আমি জীবিত থাকতে এসআইআর পশ্চিমবঙ্গে করতে দেব না। অবৈধভাবে বাজে প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে না, তার জন্যই আমরা লড়াই করে আজকে জিতেছি। আমি বলছি যে আপনার কথা যদি কেউ পুরনো একটুখানি রিপিট করে দেখতে পারে, আপনি বলেছেন যে এখানে সুপ্রিম কোর্টে গেছিল দুটো দাবি নিয়ে, এই সুপ্রিম কোর্টে গেছিল দুটো দাবি নিয়ে, এই কথাটা যেটা বলেছেন আপনি প্রুফ করে দিতে পারলে আবার প্রেস কনফারেন্স করেননি আপনারা? অভিষেক ব্যানার্জি প্রেস কনফারেন্স করেননি? অভিষেক বলেননি যে আমাদের দাবি হচ্ছে 2025-এর ইলেকটোরাল রোলে ভোট হোক, তারপরে এসআইআর হবে? বলেননি? আপনাদের নেতারা রোজ রোজ স্ট্যান্ড চেঞ্জ করেন, তাই আপনারা বিপদে পড়েন চ্যানেলে এসে। আপনার দোষ নয়, আপনার দোষ নয়, আপনার দোষ নয়। আপনার নেত্রী একসময় বলেছিল 1.25 কোটি অনুপ্রবেশকারী রয়েছে, ভোটার লিস্ট ছুঁড়ে ফেলে দিয়েছিল। আজকে বলছে ভোটার লিস্ট ত্রুটিকরণের প্রয়োজন নেই। পেন্ডুলাম, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী হচ্ছে পেন্ডুলাম, এরকম দলে। পরবর্তীকালে আপনাকেও কিন্তু আমি মধ্যিখানে সমান্তরাল ডিস্টার্ব করে যাবো, 30 সেকেন্ড আপনার কাছ থেকেও আমি নিয়ে নেবো। 2005 সালের পরে 2009 সালে কি হয়েছিল বলুন তো? ডিলিমিটেশন হয়েছিল। 2011 সালে জনগণনা হয়েছিল। ফলে সেইগুলো আগে করুন, করে তারপরে এই কথাগুলো বলতে আসুন। মানুষকে অত বোকা ভাববেন না। নেক্সট কথা হচ্ছে ডিজিপির ক্ষেত্রে। এটা কোন আইন অনুসারে বললেন একটু সেটাও বলে দিন, আমরা সমৃদ্ধ হব। তার দায় অবশ্যই সরকার নেবে এবং অবশ্যই ডিজিপি কে তার হলফনামায় উত্তর দিতে হবে। এখানে আমরা দায়বদ্ধ। রেলমন্ত্রী যখন রেলের অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্টের খেলে অফিসারদের দায়বদ্ধ করে, তখন এরা রেলমন্ত্রীকে কিছু বলে না, বলছে অঘটন ঘটে গেছে, লক্ষ লক্ষ মানুষের প্রাণ যায়। যখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার চলছে, করাপশন ইন্ডেক্সে পার্সোনেল ক্ষেত্রে যে পার্সোনাল ডিপার্টমেন্ট আমাদের প্রধানমন্ত্রী নিজে দেখেন, সেই করাপশন যখন দিকে দিকে এই বিহারের ক্ষেত্রে বেড়ে বেড়ে হু হু করে যাচ্ছে সেই পার্সোনাল ডিপার্টমেন্টে। প্রধানমন্ত্রী বিহারের করাপশন প্রধানমন্ত্রী দেখে, পিএমও দেখে বিহারের করাপশন। বিজেপির কি বলছে নিজেরাই জানে না। এই ধরনের ডিস্টার্ব করবেন না। আমি অনলাইনে আছি, আমি বারবার অনুরোধ করছি। আপনার সময় আমি চুক্তি করে বলেছিলাম। ফলে তৃতীয় যে কথাটি বলছি, মানুষকে গিনিপিগ বানানোর যে প্রক্রিয়া চলছে, ট্রায়াল আর এরর করে কটা ডিপার্চার হয়েছে বলুন তো? কটা ডিপার্চার? এই যে বাজে বাজে শব্দগুলো প্রয়োগ করছে, যুক্তিটা কোথায়? যে এই যে ইলেকশন কমিশন ডিপার্চার গুলো করেছে, তাহলে কেন যে শ্রমিক ভট্টাচার্য আজকে বলছেন যে কোনো ইন্টারেস্ট নেই, তাহলে তিনি কেন বলছেন যান মালদায় গিয়ে দেখুন ইলেকশন কমিশনকে, আসুন কলকাতায় আসতে বলুন কমিশনারকে, দেখুন মানুষের হয়রানি কিভাবে হচ্ছে? তাহলে কেন আজকে শুভেন্দু অধিকারীকে গিয়ে লোক ভবনে, না কি ভবন এখন হয়েছে যেটাকে আমরা রাজভবন বলতাম, সেখানে গিয়ে কেন নির্দিষ্টভাবে তথ্য দিতে হলো? রাজ্য সরকার 80,000-এর বেশি বিএলও দিয়েছে, রাজ্য সরকার নির্দিষ্টভাবে এইআরও দিয়েছে, রাজ্য সরকার ইআরও দিয়েছে, এবং রাজ্য সরকার যে মাইক্রো অবজারভার দিয়েছিল, সেক্ষেত্রে একটা কমিউনিকেশন এদের তরফ থেকে, অর্থাৎ ইলেকশন কমিশনের তরফ থেকে দেখিয়ে দিই যে আমরা এই নামগুলো চাইছি না, আপনারা তার বদলে ওই নামগুলো দিন। এইখানে প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকারের ইন্টেনশন সবসময় সহযোগিতা ছিল বলেই আজকে যখন প্রথম প্রক্রিয়াটা চলছিল যে ম্যাপিং নন ম্যাপিং, তখন সব থেকে বেশি প্রশংসা রাজ্য সরকারের করেছে, এবং এই সিপিএম এর যারা থাকেন বা এখন নেই, তারা বলেছেন যে সেটিং চলছে। ফলে রাজ্য সরকার যথেষ্ট সহযোগিতা করেছে, রাজ্য সরকার যথেষ্ট পরিমাণ যারা যে সহায়তা দরকার সে সহায়তা গুলো করেছে। একটা কমিউনিকেশন ইলেকশন কমিশনের তরফ থেকে, কিন্তু তাহলে যে এই অভিযোগটা সামনে আসছে প্রদীপ্ত দা, এই অভিযোগটা সামনে আসছে, একটু থামাই প্রদীপ্ত দা, একটু থামাই। এই যে এই অভিযোগটা সামনে আসছে যে গ্রুপ সি গ্রুপ ডি অফিসারদের এই ক্ষেত্রে দেওয়া হচ্ছে বা পাঠানো হয়েছে, আমি আসবো দাদা, আমি একটু অমিতাভদার কাছে যাই, অমিতাভ কাঞ্জিলালদার কাছে যাব। যে অভিষেক মনু সিংভি তিনি বলছেন যে কমিশন কখনোই আমাদের কাছে গ্রুপ বি অফিসার চায়নি।
যেটা কিছুক্ষণ আগে অরিজিৎ দা বলছিলেন যে এক্ষেত্রে গ্রুপ সি গ্রুপ ডিদের অফিসার বা কর্মচারীদেরকে পাঠানো হয়েছে বা কাজে লাগানো হয়েছে, তাহলে কি কোথাও এটার পেছনে ইচ্ছাকৃত এই শব্দটা জুড়ে যায়? হ্যাঁ, এটা তো একটা বিষয়, গুরুত্বপূর্ণ অভিযোগের জায়গা, এবং নিঃসন্দেহে এই প্রশ্নটা মানে খুঁটিয়ে দেখার প্রয়োজন আছে বই কি। রাজ্য সরকার এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা রাজনৈতিকভাবে যে দল করতে গেছিল, সেই রাজ্য সরকার, তারাই রাজ্য সরকার চালাচ্ছেন যখন এই প্রক্রিয়া শুরু হলো, তারা এমন সমস্ত কর্মীদেরকে দায়িত্ব দিলেন যাদের চাওয়া হয়েছিল তাদের তো দিলেনই না, যাদের দিলেন তাদের অধিকাংশই এই ডিজিটাইজ পদ্ধতিতে পুরো বিষয়টি তাহলে ঠিক এই জায়গাটায় আমি বলি অমিতাভ দা, এই প্রশ্নটা কি তাহলে ওঠে না যে তাহলে নির্বাচন কমিশনই বা এতদিন কি করছিল? কবে সুপ্রিম কোর্টে এগুলো নিয়ে কথা হবে, তবে নির্বাচন কমিশন বা তবে এগুলো নিয়ে আলোচনা হবে, তবে কমিশন বলবে বা তবে রাজ্য বলবে, এইটার অপেক্ষা কারা করছিল, কেন করছিল? তাহলে তো কমিশন তখনই বলতে পারতো, মানে আওয়াজটাকে আরো অনেক বেশি জোরালো করতে পারতো। ডেটার নেচার অ্যানালিসিস করে তারপর বিষয়টার দিকে, হ্যাঁ হয়তো হতে পারতো, কিন্তু একই সঙ্গে আবারও বলছি, নির্বাচন কমিশন প্রাইমারি ডেটা, কালেক্টেড প্রাইমারি ডেটার নেচার না দেখে কোনোভাবেই এই বিষয়টা নিয়ে মতামত দেওয়ার জায়গায় ছিল না। হতেই পারতো যে ওই গ্রুপ সি গ্রুপ ডির লোকেরাই খুব দক্ষভাবে কাজটা করলেন, সাংবিধানিক দায়িত্ব পালন করলেন, কিন্তু কার্যত প্রতিদিন এই যেটাকে বারবার বলা হচ্ছে যে জনগণের হেনস্থা ইত্যাদি ইত্যাদি। আমি এর আগেও একটি অনুষ্ঠানে বলেছি, আচ্ছা দুয়ারে সরকার প্রকল্পে যখন মানুষ লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করেন তখন হেনস্থা হয় না? যখন কোনো সরকারি প্রকল্পে কিছু টাকা পয়সা পাওয়া যাবে এমন জায়গায় মানুষকে লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় রোদ জল বৃষ্টিতে ভিজে সেই সরকারি প্রক্রিয়া অংশগ্রহণ করতে হয়, তখন হেনস্থা হয় না? প্রশ্ন হচ্ছে এখানে যেহেতু কিছু পাওয়ার নেই, শুধু কিছু প্রশ্নের মীমাংসার জন্য উত্তর দিতে হবে বলে লাইনে দাঁড়ানো, সেটাতেই হেনস্থা বোধ করছেন, সেটাতেই হয়রানি বোধ করছেন। এটা দেশের নাগরিক হিসেবে এটা তো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। সুতরাং ওই যে বলছিলাম বেশ কিছু নাটকীয় মোচড় দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং যে কথাটা প্রদীপ্ত এই খানিক আগে বলছিলেন আমাকে প্রমাণ করে দিন, আমি তাহলে ইত্যাদি 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 ইত্যাদি, এটা তো আগের দিন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আমি শুনতে পাচ্ছি না দেবার। আপনি বলছেন নাগরিক হিসেবে এটা আমাদের কর্তব্য, কিন্তু যারা জানেনই না যে তারা আদৌ নাগরিক কিনা দেশের, মতুয়া ভাই বোনেরা এখনো বুঝতেই পারছেন না তারা কি করবেন, ভোট দেবেন না দেবেন না, কি করবেন? হ্যাঁ একেবারেই এটা এই গোটা প্রক্রিয়াটা তো সেই কারণে যে বৈধ ভোটারদের খুঁজে বার করবার জন্য, কারা প্রকৃত ভোটাধিকারের অধিকারী হতে পারেন সেটাই বাছাই করবার জন্য। কারণ আমরা তো বারবার এই পশ্চিমবঙ্গের রাজনীতি বারবার অনুপ্রবেশের প্রশ্নে বিদ্ধ হয়েছে, বারবার বহিরাগতদের প্রশ্নে বিদ্ধ হয়েছে, এবং সেই জায়গা থেকে যদি একটি ত্রুটিমুক্ত নির্বাচন তালিকা, নির্বাচক তালিকা তৈরি করা যায়, তাতে ক্ষতিটা কার? তাহলে আগে জনগণনাটা সঠিক সময় সঠিকভাবে করে তারপর এসআইআর এর প্রয়োজন ছিল নাকি? নিঃসন্দেহে এটা একটা গুরুত্বপূর্ণ দিক। জনগণনা যে রাজ্যে হয়নি বা জনগণনা হয়নি গত 10 বছর, অতএব সেক্ষেত্রে দাঁড়িয়ে এসআইআর পরিচালনা একটা জটিল চ্যালেঞ্জ বটে, এবং তার উপরে নির্বাচন কমিশন এর ভেতরে যে ডিজিটাইজ পদ্ধতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই এর ব্যবহার শুরু করে দিলেন, এটাও আনপ্রেসিডেন্টেড, এর আগে কোনো ঘটেনি ভারতবর্ষে এসআইআর প্রক্রিয়াতে। কিন্তু তার সত্ত্বেও এটা যে একটা সাংবিধানিক কার্যকলাপ, এটাতে কারোর তো কোনো দ্বিরুক্তি থাকবার প্রশ্ন আসে না। তা সেই ক্ষেত্রে রাজনৈতিক কারণে বাধা বিধিনিষেধ তৈরি করা এবং অযোগ্য লোকজনদেরকে পাঠিয়ে যারা স্ট্রেস নিতে পারছেন না বলে সুইসাইড করছেন, সুইসাইড নোটে এমন সমস্ত কথা বলছেন যেগুলো শেষ পর্যন্ত প্রমাণ করে যে তারা কার্যত তাদেরকে কেন ঠেলে দেওয়া হয়েছিল এই কাজগুলোতে, এবং সবটা মিলিয়েই কিন্তু এক ধরনের রাজ্য সরকারের এক ধরনের অসহযোগিতার মনোভাব প্রথম দিক থেকে স্পষ্ট হয়ে গেছে যে কর্মীদের তারা পাঠিয়েছিলেন। আজকে সুপ্রিম কোর্টে তারা যখন জোরদার সওয়াল করলেন এবং সুপ্রিম কোর্ট যখন নির্দেশিকা জারি করলো, তারপর এই ৮৫০৫ জনের নাম সামনে এলো এবং তাদেরকে যোগদান করবার জায়গাটা সুনিশ্চিত করতে হচ্ছে এই রাজ্য সরকারকে। সেটা নিঃসন্দেহে ওই খানিকটা চাটি খেয়ে লাইনে আসার মতো ব্যাপার। নাহলে এ রাজ্যের এসআইআর প্রক্রিয়া শুরুর একেবারে প্রাথমিক উষালগ্নেই আমরা দেখেছি এ রাজ্যের বেশ কিছু নির্বাচন আধিকারিককে
তাদের জায়গা থেকে সাসপেন্ড করবার জন্য এই নির্বাচন কমিশনকেই বলতে হয়েছে, মুখ্য সচিবকে ছুটে যেতে হয়েছে বারবার নির্বাচন কমিশনে। এমন পরিস্থিতি আর কোন রাজ্যের ক্ষেত্রে তৈরি হয়েছে আর কেনই বা হবে? একদম। এটা মোটেই কাম্য বিষয় সেই নয়। প্রশ্নের উত্তর ডেফিনেটলি সুতরাং খুঁজবো। আমি প্রদীপ্ত দার মানে ভীষণভাবে বিরোধিতা করছেন 10 প্রত্যেকটা কথার। আমি আসবো প্রদীপ্ত দা, আপনার কাছে আসবো। একটা ব্রেক 10 নিতে হবে, সেকেন্ড, খুব just শার্প 10 ব্রেক। কংগ্রেসের তরফ থেকে সিও দপ্তর অভিযান ছিল এবং সেখানে যেটা মূল দাবি ছিল অমিতাভ দাদের যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে। তো এখন তো দাদা এই যে বেশ কিছুটা সময় বাড়লো, বা ধরুন আরেকটু হয়তো অন্যভাবে বিষয়টা ঘটবে, কারণ 8,505 জন গ্রেড বি অফিসার দেওয়ার কথাও বলা হচ্ছে। তো যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো রেকটিফাই করা হবে কি মনে হচ্ছে? হ্যাঁ দেখুন, এত অল্প 7 দিনও যে খুব যে বড় বেশি সময় তা নয়। এখন ব্যাপার হচ্ছে যে 1,36 লক্ষ এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে পড়েছিল। প্রায় 1,36 লক্ষ মানে বিশাল। এখন ব্যাপারটা হচ্ছে যে এই এত অল্প সময়ের মধ্যে কতটা করেছে তারা সেটা আমরা জানি না, এবং কতটা বাকি আছে সেটাও জানি না। সুতরাং এই ব্যাপারটা যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ অবধি আমরা কিছু বলতে পারি না। তবে আমি এটা নিশ্চিত যে সবটা সম্ভব নয়। এবং আমি একটা কথা বলতে চাই যে একটু আগে অমিতাভ কাঞ্জিলাল যে ব্যাপারটা বলেছিল আমি তার সাথে একমত নই। মনে হচ্ছিল তিনি বোধহয় ইলেকশন কমিশনার হয়ে ব্যাট ধরেছেন। এই কারণে বলছি এটা অত্যন্ত সত্যি কথা যে একটা রাজ্য সরকারের দায়িত্ব ইলেকশন কমিশন যেভাবে কাজ করছে তাতে সহযোগিতা করতে। কিন্তু এটাও ঠিক যে একটা সরকার কোনো একটা রাজনৈতিক দলের হয়, একটা রাজনৈতিক দল যখন জনগণের দরবারে গিয়ে যান তখন জনগণ যদি কোনো কথা বলেন তখন সেগুলোকে শুনতেই হয়। আজকে দুয়ারের সরকারের জন্য আমি দুয়ারের সরকারের যেমন সমর্থনও করছি না, বিরোধিতাও করছি না। দুয়ারে সরকারের একটা রাজ্য সরকারের কর্মসূচি, সেখানে হ্যারাসমেন্ট যে একদম কোথাও কিছু হয়নি তা না, কিন্তু তার জন্যে কোনো মানুষের মৃত্যু হয়নি, লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয়নি, এবং সেই টেনশানে কেউ আত্মহত্যা করেনি। কিন্তু এবারে যেটা হয়েছে 100-র বেশি মানুষ হয় আত্মহত্যা করেছে অথবা মৃত্যু হয়েছে। এই একই জিনিস ঘটেছিল যখন ডিমনিটাইজেশন হয়েছিল। সুতরাং আজকে মানুষের যদি কষ্ট হয়, মানুষের যদি কোনো রকম ধাক্কা লাগে, তখন যে কোনো রাজনৈতিক দলের এইটাকে নিয়ে সওয়াল করতে হবে। জাতীয় কংগ্রেস কিন্তু একই কথা আগেরবারও বলেছিল, একাধিকবার বলেছিল এবং আজকেও বলেছে, এই লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে যে হয়রানি সেটা বন্ধ করে এই 1 সপ্তাহের মধ্যে আপনাকে কাজটা তুলে দিতে হবে যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না পড়ে। এইটাই হচ্ছে আমাদের কংগ্রেসের। আমি খুব ছোট করে একটু অমিতাভদার কাছ থেকে অমিতাভদার পাল্টাটা নিয়ে নিই, তারপর আমি আসছি বাকি দুজনের কাছে। না, নিঃসন্দেহে উনি যেটা বলছেন এরকম আরো অনেক সুর আগামীতে মিলবে, শুভঙ্করী সুর পরস্পর মিলতে শুরু করবে। কিন্তু এটা খুব স্পষ্ট, আমি যে কথাটি বলেছি তার উদ্দেশ্য খুব স্পষ্ট। যেখান থেকে মানুষ কিছু সুবিধে পাবে, আর্থিক সুবিধে বা অন্যান্য সুবিধে পাবে, সেখানে লাইনে দাঁড়াতে মানুষের হয়রানি হয়েছে, আত্মহত্যা করছে কেউ, এমন ঘটনা শুনতেই পাবেন না কেউ। কিন্তু যেহেতু এক্ষেত্রে একটি নাগরিক দায় পালনের ব্যাপার আছে, সেইখানে নানান রকম বিষয় উঠে আসছে, অস্বস্তি, লাইনে দাঁড়িয়ে অতক্ষণ থাকার সমস্যা। মুশকিলটা হচ্ছে আপনি মানুষকে সুবিধা দিলে সুবিধা নেওয়ার জন্য সেক্ষেত্রে মানুষ কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু নাগরিক দায় পালনের যেখানে তাকে ভূমিকা নিতে বলা হবে সেইখানে এসে তার এই সমস্যাগুলোকে আরো বেশি করে বড় করে নাটকীয় করে দেখানো হয়। ডান বাম মধ্যপন্থী সকলেই এই কাজটা করছে। আমি একটা সময় খুব সংক্ষিপ্ত প্রদীপ্তদার কাছে আসবো, তারপর অরিজিৎদার কাছে। প্রদীপ্তদা, না, যে কোনো রাজনৈতিক দল যখন বলছে সেগুলোকে বাদ দিয়ে দিন, আর রাজনৈতিক বিশ্লেষক যেটা বলছেন সেটাকে রাখুন, রেখে তাকে একটু সঙ্গে নিয়ে তারকার চোখে আপনি একটু এই বিষয়টাকে দেখুন। তো তারকা তো রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষ তারকা হন, তারা মানুষের মনস্তত্ত্ব সব ভুলে যান। লাইনে দাঁড় করিয়ে মানুষের মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে গিনিপিগ বানানো হচ্ছে, এবং তার ফলে যে লোকটা দাঁড়িয়ে আছে এবং তার বাড়িতে যার জন্য দাঁড়িয়ে আছে সে রাত্রি মারা যাচ্ছে, তখন তার কষ্টটা যারা বুঝতে পারে তারা এই ধরনের কথা বলতে পারে না। বিনা কারণে যখন লাইনে দাঁড় করানো হচ্ছে, বিনা কারণে 2002 সালকে যখন ম্যান্ডেট ধরে বিনা কারণে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, সেটা যারা লাইনে দাঁড়ায়নি, ওই চেয়ার প্রফেসরের মতন বাড়িতে বসে গবেষণা করে একটা বড় বড় কথা বলতে পারে, তাদের এই কথায় মানুষ আসবে, নিখাত তাদেরকে অবজ্ঞা করবে। দেখুন, সময় খুব অল্প, খুব ছোট্ট করে একটা কথা বলি। আমরা
এই এসআইআর চলাকালীন আমি অমিতাভ দা আসবো দাদা আসবো, একটু শুনে নি অরিজিৎ দা প্লিজ, আমি আসবো। তুমি সত্যি থেকে সরে যাচ্ছ। আমরা এসআইআর চলাকালীন আরে মাঠে যান, আমরা এসআইআর চলাকালীন আচ্ছা, একটু শুনে নি অরিজিৎ দার বক্তব্য প্লিজ, আমি আসবো। চলাকালীন হ্যাঁ। তৃণমূলের দাবি করা এসআইআর মৃত্যুর পরবর্তীতে দেখতে পেয়েছি তৃণমূল কাউন্সিলর টিটেগড়ের বলেছেন এসআইআর এর সাথে কোনো সম্পর্ক নেই। এও দেখতে পেয়েছি যে লিখিত নোট এমন একজন লিখে গেছেন যার ভাইরা বলছেন, অর্থাৎ শালির হাজবেন্ড বলছেন উনি তো লিখতে পড়তে সেভাবে পারতেন না। সেগুলো বিষয় নয়, বিষয়টা অন্য জায়গায়। বিষয়টা হচ্ছে একটি মানুষের মৃত্যু হলেও সেটা বেদনাদায়ক, কিন্তু সেটা হলো কেন? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব। যখন এসআইআর এর কাজ পশ্চিমবঙ্গে প্রাথমিকভাবে শুরু হচ্ছে, ইলেকশন কমিশন বলেছিল পশ্চিমবঙ্গের এই হিউজ ডেটাবেস মেনটেন করার জন্য, ফর্ম ডিজিটাইজ করার জন্য, ডেটা এন্ট্রি করার জন্য 18,000 ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে হবে এবং সেটা ইলেকশন কমিশন নিয়োগ করবে। মমতা ব্যানার্জি করতে দেয়নি, কারণ মমতা ব্যানার্জি খুব পরিষ্কার বলেছিলেন ওনার যে ওই বুথে বুথে বিএসকে চলে, যেখানে ওনার তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা বসে, সেই তৃণমূল ক্যাডারদের নাকি ডেটা এন্ট্রি অপারেটরের কাজ দিতে হবে, যাতে করে তিনি রোহিঙ্গা, মুসলিম, অবৈধ বাংলাদেশিদের নাম ডেটাবেসে উইদাউট ভেরিফিকেশন তুলে দিতে পারে। আমাদের পরিষ্কার বক্তব্য হলো যে একজনও বিএলও যদি কাজের চাপে আত্মহত্যা করতে বাধ্য থাকে, তার ডাইরেক্ট দায়িত্ব মমতা ব্যানার্জি। কারণ আজকে যদি 18,000 এই ধরনের ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হতো, একজনও বিএলওকে ডিপ্রেশনে ভুগতে হতো না বা কাজের চাপে কাউকে বলতে হতো না যে আমি একদম সময় শেষ। প্রদীপ্ত দা আর সময় দিতে পারবো না। অমিতাভ দা 10 সেকেন্ড নেবো। অমিতাভ দা প্লিজ, প্রদীপ্ত দা, অমিতাভ দা 10 সেকেন্ড। না, অমিতাভ দা, কাঞ্জিলাল, হ্যাঁ অমিতাভ কাঞ্জিলাল। হ্যাঁ, আমি যে কথাটা বলছিলাম সেটা খুব স্পষ্ট করেই আবার আরো একবার উচ্চারণ করতে চাইছি। সেটা হচ্ছে এই যে গোটা প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার সঙ্গে যে যে আত্মহত্যার ঘটনাগুলো, মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে, সবগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু এর সঙ্গে নাটকীয়তাও প্রচুর। তুফানগঞ্জ কলেজের বাংলার অধ্যাপক মারা গেলেন, তৃণমূল কংগ্রেস বলে দিল, মানে বড় বড় করে ফেসবুকে প্রচার করে দিল যে তিনি নাকি এসআইআর এর জন্য মারা গেছেন, এসআইআর চাপ নিতে না পেরে মারা গেছেন, উৎকণ্ঠায় মারা গেছেন, যে তার নাম বাদ পড়ে গেলে কি হবে, ইত্যাদি ইত্যাদি। এই নাটকীয়তাগুলোর কোনো প্রয়োজন ছিল না। এবং একই সঙ্গে আবারও বলছি, যে সমস্ত বিএলওরা চাপ নিতে না পেরে আত্মহত্যা করেছেন, আদপেই তাদের কি বিএলও হওয়ার কথা ছিল? নির্বাচন কমিশন কি চেয়েছিল এই ধরনের কর্মীদেরকে দায়িত্ব দেওয়া হোক এই গোটা কাজটা পরিচালনার? ফলে এটা যে ম্যানমেড ডিজাস্টারকে ডেকে নিয়ে আসেনি, সেটার দায়িত্ব কে নেবে? সুতরাং এই আপনার কাউন্সিলরের, তৃণমূল কাউন্সিলরের চাপে ডাইরেক্ট থ্রেটে যে বিএলও আত্মহত্যা করেন, অশোকদার সম্পর্কে বলুন। নতুন ন্যারেটিভ একটা তৈরি হলো, ম্যানমেড ডিজাস্টার। অমিতাভ দা যে কথা বলছেন, বেশ, আজকে সময় শেষ। প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন ধন্যবাদ। শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য চোখ থাকুক CNN।